আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের বললেন প্রধানমন্ত্রী। সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যায় নারীসহ গ্রেফতার 2। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে আইনি ব্যবস্থা। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 7ম আসরের নিবন্ধন শুরু। শুদ্ধ বাংলার চর্চাকে আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা। টেকসই উন্নয়নে চামড়া শিল্প শ্রমিকের অধিকার ও ভালো কর্মপরিবেশে গুরুত্বারোপ। এসডিজি অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। এবং নরসিংদীর অমৃত সাগর কলায় দেশের অর্থনীতির অপার সম্ভাবনা। উন্নত চারা ও সংরক্ষণে বিশেষায়িত হিমাগারের অভাবে চ্যালেঞ্জ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রতি সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যদি ভালো কিছু অর্জন হয়ে থাকে তবে সেটা দেশের মানুষের অর্জন। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে দুদেশের সাথে সম্পাদিত সব চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। চকরবালিথার রিপোর্ট। শনিবার সকালে অধিবেশন শুরু হলে শুরুতেই মাইক চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানিয়ে, সংসদ থেকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য সমর্থন করেন অর্থমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঐক্যবোধ প্রকাশ করে প্রথমেই বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে কালচারাল একটা পরিবর্তন আনার প্রয়োজন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। এ বিষয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। পরে ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে দেন স্পিকার। মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। জোহরের নামাজের বিরতির আগে সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মানুষ যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। শনিবার ও রোববার বাজেট আলোচনায় অংশ নেবেন
সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। উন্নয়নের ক্ষেত্রে চীন সাময়িক নয় বরং দীর্ঘস্থায়ী বন্ধু হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুতই বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞদের নিয়ে তিস্তা মহাপরিকল্পনার জন্য সম্ভাব্যতা যাচাই হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। তবে ফোকাস থাকলো চীন সফরে। প্রথমবারের মতন প্রথম যে ধাপটা দু দেশের এক্সপার্টদের নিয়ে একটা আপনার টেকনিক্যাল আপনার ফিজিবিলিটি স্টাডি, এইটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে, যেটা গতবারের কিন্তু সেই পর্যায়ে ছিল না। এবং চীন বলেছে যথাসাধ্য সহায়তা তারা এই প্রজেক্টে দেবে যদি ফিজিবিলিটি এটাকে জাস্টিফাই করে। China wants to be a trustworthy friend of Bangladesh for its development, not just a temporary one, but one with long-term commitment. চীনের কূটনৈতিক সম্পর্কের সর্বোচ্চ ধাপে বাংলাদেশকে নিয়ে যাওয়ার পাশাপাশি মংলা বন্দরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়ানো নিয়ে অগ্রগতি হয়েছে বলে জানান বক্তারা। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এইটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। মিয়ানমার ও চীনের সঙ্গে যোগাযোগে করিডোর প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এখনো আমরা একটা রোড তৈরি করে সেখানে যাইনি, এখন হচ্ছে মাল্টিমোডাল। যে মায়ানমারে যে সমস্ত বন্দর চীন ব্যবহার করছে সেগুলোর থেকে বাংলাদেশের ছোট জাহাজে বা লাইটার এসে আমরা বাংলাদেশে আনতে পারি কিনা, তাহলে এই যে টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট টু মার্কেট অনেক কমে যাচ্ছে। মন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। দুটি সফরকেই সফল উল্লেখ করে মন্ত্রী জানান, আসিয়ানে যুক্ত হতে মালয়েশিয়ার সহযোগিতা এবং ৮,০০০ কর্মীর বৈধতা প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ধীরে ধীরে চীনের তৈরি করা বৈশ্বিক নীতি বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছে বলে মনে করেন সাবেক কূটনীতিক মাহফুজুর রহমান। তবে এই পরিবর্তনকে কেবল নেতিবাচক হিসেবে দেখতে চান না তিনি। তার মতে, ম্যানেজ করতে পারলে এই পলিসি শিফট থেকে ভালো ফল পাওয়া সম্ভব। তাৎক্ষণিক প্রাপ্তি কম হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে এখনই সফল কিংবা ব্যর্থ বলার পক্ষে নন এই কূটনীতিক। সমঝোতাগুলো থেকে নিজেদের অংশটুকু আদায় করে নেওয়ার পরামর্শ তার। পান্থ রহমানের আরেকটি রিপোর্ট। গত 2 বছরের রাজনৈতিক পালাবদলের পর বদলে যাওয়া কূটনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চীন সফর। চীনের প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির নাম্বার 1 প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক, যৌথ ঘোষণা আর সমঝোতায় বৈশ্বিক নীতি পরিবর্তনেরও ইঙ্গিত স্পষ্ট। এই শিফটটা আমার কাছে মনে হচ্ছে যে যতটা না আমরা শিফটেড হয়েছি, তার চেয়ে বেশি সম্ভবত চীন আমাদেরকে ওই শিফট করে ওই জায়গায় নিয়ে গেছে। আপনি আস্তে আস্তে চীনা পজিশন যেটা, ওর অনেক বেশি ভেতরে ঢুকে যাচ্ছেন। যদিও আমরা শুধু ডেভেলপমেন্টটাতে ঢুকেছি, কিন্তু আগের ঘোষণায় কিন্তু কোনো কিছু মেনশন করা নাই। সো দেখেন যে এইগুলো হলো যে আস্তে আস্তে আপনি সেদিকে ঝুঁকছেন। তো এটা ফাঁদ কিনা, এইটা তো নির্ভর করবে আপনি এটা কতটা ম্যানেজ করতে পারেন। কারণ ওই যে বললাম, কেউ আপনাকে কিছু দিবে না, তাকেও খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, তুষ্ট করতে হবে, এবং একই সঙ্গে আপনার যেটুকু স্বার্থ সেটা আপনাকে এর মধ্যে থেকে আদায় করে নিতে হবে। মানে জিনিসটা উইন উইন হইতে হবে। এইটা হয়তো অন্যান্য দেশকে একটা কম্পিটিশনের মধ্যেও ফেলতে পারে যদি পজিটিভলি দেখি। সো আপনি যদি যথাযথ উত্তর দেন, হ্যাঁ চীন এসছে তো তুমিও আসো, আমি তোমার সঙ্গে চুক্তি করব। সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন, দীর্ঘমেয়াদী সম্পর্ক বিবেচনায় চীনের আগ্রহেই হয়েছে নির্বাচিত সরকার প্রধানের এই সফর। হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট লেভেলে আমরা সাধারণভাবে দেখতে চাই যে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বা সমঝোতা ওই চুক্তির মধ্যেই বলছি আমি। তার মানে এগুলো একটা ভিজিটের অলংকারের মতো। আমরা এমন অলংকার যোগ করতে পারবো যেটা আমাদেরকে প্রকৃত অক্ষে শুধু সৌন্দর্য দেবে না, একই সঙ্গে আমাদেরকে ফলও দিবে। 13টা চুক্তি হয়েছে বা আলাপ আলোচনা যেগুলোর উপর হয়েছে, তার মধ্যে সরাসরি বাংলাদেশ ইমিডিয়েটলি এই মুহূর্তেই রিলিফ হবে সেই ধরনের কোনো চুক্তি হয় নাই। এই কূটনীতিকের মতে, ঘোষণাগুলো বাস্তবায়নে বাংলাদেশের প্রস্তুতি কেমন তার উপর নির্ভর করবে সফরের সাফল্য। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় এক নারীসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পৈশাচিক ওই ঘটনা সরকারের শীর্ষ পর্যায়ের নজরে পড়লে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এলাকাবাসী সহ বিশিষ্টজনেরাও কুকুর হত্যার নিন্দা জানিয়েছেন। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। 24 জুন সকালে নরসিংদীর নাগুরিয়াকান্দি সেতু থেকে গলায় ইট বেঁধে একটি কুকুরকে ফেলে দেওয়া হয় নদীতে। পানিতে পড়ে বাঁচার প্রাণপণ চেষ্টা করে কুকুরটি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজর এড়ায়নি সরকারের শীর্ষ পর্যায়েও। স্থানীয়রা জানায়, অভিযুক্ত মোহাম্মদ আলী স্থানীয় বাজারে গরু জবাই সহ দিনমজুরি করেন। বুধবার সকালে প্রতিবেশীর একটি পালিত কুকুরকে তার এক আত্মীয়ের পরামর্শে গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন। অমানবিক ঘটনার এই ভিডিও দেখে অভিযুক্তের বিচার দাবি করেছেন স্থানীয়রা। এটা আমাদের এটা অত্যন্ত অন্যায় করা হয়েছে এবং তার বিচার চাই। এবং মানুষ হিসাবে আমরা পশুর পরিচয় দিয়েছি। কতটুকু হিতাহিত জ্ঞান যদি মানুষের না থাকে, একটা প্রাণীর সাথে এরকম করতে পারে। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ের নজরে আসলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তদের ধরতে অভিযানে নামে পুলিশ। পরে নাগুরিয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। পরিবেশবাদীরা বলছেন এটি সামাজিক নৈতিকতার অবক্ষয়। এই নিষ্ঠুরতম আচরণ যেটা করেছে, সে যে আচরণটা করেছে এটা কোনো মনুষ্যত্ব বান মানুষ এটা করতে পারে না। তার মধ্যে পশুত্ব আছে বিধায় সেই পশুর সাথে এই অমানবিক কাজটা করেছে। মানসিক বিকার এবং নেশাগ্রস্তের কারণে মানুষের প্রতি, মানুষ জীব বৈচিত্র্যের প্রতি যে আচরণগুলো করছে, এটা অত্যন্ত দুঃখজনক। নিষ্ঠুর এই ঘটনায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 3 জনের নামে মামলা করেছে পুলিশ। ইতিমধ্যে মোহাম্মদ আলী ও শাহিনারা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই ঘটনায় দেখবেন ভিডিওতে আরেকটি মহিলা ছিল যার প্রত্যক্ষ ইন্ধনে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। তাকে আমরা অভিযান পরিচালনা করে আমাদের একাধিক টিম কাজ করতেছিল, পুলিশ অফিসারের নির্দেশে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অভিযান অব্যাহত আছে। কুকুর সহ সকল প্রাণীর স্বাভাবিক জীবন নিশ্চিতের দাবি জানিয়েছেন সচেতন মানুষেরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে আনোয়ার সিমেন্ট শিট ফিফা বিশ্বকাপ 2026। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো। তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শিট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শিট, কারেন্ট ছাড়া এসি। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। 48 দল আর 104 ম্যাচের বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব শেষের দিকে। বাকি আছে 3 গ্রুপের 6 ম্যাচ। এর মধ্যে রাউন্ড অফ 32-র জন্য টিকিট নিশ্চিত হয়েছে 23 দলের, বাদ পড়েছে 9টি দল। নিয়ম অনুযায়ী 12 গ্রুপের প্রতিটি শীর্ষ 2টি দল এবং তাদের সঙ্গে সেরা 8টি তৃতীয় স্থান লাভকারী দল রাউন্ড অফ 32-তে খেলবে। 28 জুন থেকে 4 জুলাই পর্যন্ত হবে রাউন্ড অফ 32-র ম্যাচ। এই রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত সবকটি ম্যাচ হবে নকআউট ভিত্তিতে। এ পর্যন্ত রাউন্ড অফ 32-র 6টি ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি চূড়ান্ত হয়েছে। 28 জুন লস অ্যাঞ্জেলেসে সাউথ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের আসল লড়াই। পরদিন হিউস্টনের রাতে 11টায় ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। 30 জুন সকাল 7টায় নেদারল্যান্ডসের প্রতিদ্বন্দ্বী মরক্কো। 2রা জুলাই যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার। 4 জুলাই অস্ট্রেলিয়া মুখোমুখি হবে মিশরের, আর একই দিনে কেপ ভার্দে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এবারে মনি বিস্কুট বিশ্বকাপ।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর পুরো বিশ্ব। সেই উচ্ছ্বাস, আবেগ আর ফুটবল ঘিরে নানা গল্প দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে দিচ্ছে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। আই স্ট্রাইকারের প্রতিদিনের এই আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা ভাগ করে নিচ্ছেন ফুটবল নিয়ে তাদের ভালোবাসা, স্মৃতি ও বিশ্বকাপের নানা গল্প। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। বিশ্বকাপের প্রতিটি দিনই জন্ম দিচ্ছে নতুন গল্প, নতুন আলোচনা আর নতুন আবেগের। সেই উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে দর্শকদের সামনে তুলে ধরছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। দেশের বিভিন্ন অঙ্গনের অতিথিরা প্রাণ খোলা আড্ডায় ভাগ করে নিচ্ছেন ফুটবল নিয়ে তাদের ভালোবাসা, স্মরণীয় স্মৃতি, প্রিয় দল, খেলোয়াড় এবং বিশ্বকাপ ঘিরে নানা অভিজ্ঞতা। এই কারণে আমি কাউকে কখনো বলি না যে কি আমার ফেভারিট দল। আমার দল একটা আছে পছন্দ, এবং আমি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সেটা করছি, পছন্দ করি বা এখনও তাদের খেলা। তারা ভালো পজিশনে আছে, আশা করি বিশ্বকাপ পেতেও পারে এবার। 92-এর পরে আর তো খেলাধুলা হয় নাই, তো লং টাইম। খুব ভালো লাগলো, এবং চ্যানেল আই সবসময় বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়, খুব ইনোভেটিভ কিছু উদ্যোগ নেয়। লেখক সাংবাদিক আনিসুল হক সহ আই স্ট্রাইকারে গোল করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। পেনাল্টি কিন্তু সহজ নয়। আমি যে দল সমর্থন করি তারা যখন পেনাল্টি মারে তখন মনে হয় কি গোল পোস্টটা এত ছোট কেন, আর যখন বিরোধী দল পেনাল্টি মারে তখন মনে হয় যে গোল পোস্টটা এবং বারটা এত বড় কেন। কারণ আমি ফুটবলের সবচেয়ে ব্যর্থতম খেলোয়াড় পৃথিবীর। কারণ আমি ছেলেবেলায় যে 2-4 বার খেলেছি, গোল করা তো দূরের কথা, কাছাকাছিও যেতে। খোলা মাঠ অনেক বড় ছিল, এখনও আছে সেটা, কিন্তু আমার কখনো গোল করা হয়নি। তো যতটা খারাপ করবো ভেবেছিলাম ততটা না, অন্তত গোল পোস্টের কাছাকাছি ছিল। Unfortunately, I know very little about the World Cup. I'm not a great fan of football. I watch it, but that's where it stops. This is a great environment. I'm from India, so unfortunately for us, cricket is the bigger, more important game. So it's the first time I'm seeing this. Makes me very happy and it's very participatory. বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে আরও রঙিন করে তুলতেই প্রতিদিন নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। আড্ডা, আনন্দ আর ফুটবল প্রেমের এই আয়োজনে অংশ নেওয়া অতিথিদের হাতে অনুষ্ঠান শেষে এসএমসির সৌজন্যে তুলে দেওয়া হচ্ছে মনি বিস্কুট। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বাংলায় জাগি ভরপুর স্লোগানে সপ্তমবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের নিবন্ধন। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর আয়োজন করে আসছে এই প্রতিযোগিতার প্রচার সহযোগী চ্যানেল আই। রোকসানা আমিনের রিপোর্ট। শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, উচ্চারণ ও ব্যাকরণের যথাযথ প্রয়োগ সহ বাংলা ভাষাকে জানা ও শেখার জন্য সবচেয়ে বড় মেধাভিত্তিক প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। সপ্তম বর্ষের প্রতিযোগিতার জানান দিতে চ্যানেল আই ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনের আয়োজন। প্রতিযোগিতা উদ্বোধন করেন ভাষাবিদ অধ্যাপক মনসুর মুসা। চ্যানেল আইয়ের যে জীবন আদর্শ, বাংলাদেশের যে ভাবমূর্তি তারা গড়ে তুলেছেন নানা প্রোগ্রামের মাধ্যমে, বিশ্বব্যাপী চ্যানেল আইয়ের একটা বিশ্বাসযোগ্যতা এবং একটা কৃতিত্ব রয়ে গেছে। দেশের অন্যতম সেরা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার এই প্রতিযোগিতা হয়ে আসছে। সংবাদ সম্মেলনে ছিলেন ইস্পাহানি মির্জাপুরের 2 পরিচালক জাহেদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। আগামী 1 মাস 30 জুলাই পর্যন্ত এই নিবন্ধন চলবে। তারপর থেকে আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন বিভাগীয় শহরে যাব। শ্রেষ্ঠ 80 জন বাংলাবিদকে নিয়ে আমরা ঢাকায় আমাদের চ্যানেল আই আমাদের মূল পর্ব শুরু হয়। প্রতিযোগিতার প্রচার সহযোগী চ্যানেল আই। এটা অত্যন্ত আনন্দের কথা আমাদের জন্য এবং যে কোনো বাঙালির জন্য। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 7 বছরে পা দিচ্ছে, এবং এই অনুষ্ঠান করার জন্য অবশ্যই ইস্পাহানি পরিবারকে, মিডিয়াকম পরিবারকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই। এর সাথে যারা সংশ্লিষ্ট বিচারক মণ্ডলী রয়েছেন বা এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে। বাংলা ভাষা নিয়ে এমন আয়োজনের সাধুবাদ জানান 3 বিচারক। আমরা প্রশ্ন এমন করার চেষ্টা করি যেগুলো সাধারণ বিসিএস পরীক্ষায় বা স্কুল কলেজের পরীক্ষায় আমরা দেখব না। অপেক্ষায় আছি সপ্তম বর্ষে আরও তুখর অসংখ্য অগণিত প্রতিযোগীর সাথে আমরা খেলব, বাংলায় জাগবো ভরপুর। বাংলাদেশের টেলিভিশনগুলিতে যতগুলো অনুষ্ঠান হয় এটাই সবচাইতে সুন্দর, সবচাইতে প্রাণবন্ত এবং সবচাইতে উপকারী অনুষ্ঠান। আমাদের শিশু কিশোরদেরকে জাগাতে হবে
এবং তা আমরা জাগানোর চেষ্টা করছি বাংলায়। এর চাইতে সুখবর আর কি হতে পারে? প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী 30 জুলাইয়ের মধ্যে SMS এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে প্রতিটি বিভাগীয় শহরে হবে মূল প্রতিযোগিতার বাছাই পর্ব। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দেশের টেকসই আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত করতে চামড়া শিল্প শ্রমিকের যথাযথ অধিকার ও শোভন কর্ম পরিবেশ এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর চ্যানেল আইতে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক আলোচনায় বক্তারা SDG লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্ট। চতুর্থ শিল্প বিপ্লব পেরিয়ে আলোচনায় যখন পঞ্চম শিল্প বিপ্লব, তখন দেশের অন্যতম প্রধান খাত চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগিয়ে সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে বাংলাদেশের টেকসই চামড়া শিল্প বিনির্মাণ শীর্ষক প্রকল্পের অবতারণা। এরই অংশ হিসেবে রাজধানীর চ্যানেল আইতে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজন। অংশীজনরা তুলে ধরেন সংকট ও সম্ভাবনার নানা দিক। শ্রমিকদের জন্য যে সমস্ত ফ্যাসিলিটি, এটা আমরা ওয়েলকাম করেছি। আমরা জানতাম না যে এখানে আমাদের চাকরি থাকবে না, আমরা জানতাম না এখানে যে মেডিকেল হবে না, এখানে আমরা জানতাম না যে শ্রমিকের অ্যাকোমোডেশন হবে না। জব সিকিউরিটি যেন এইটা মালিকরা এবং এটা ইনশিওর করেন, এবং পার্মানেন্ট ওয়ার্কারদেরকে ছাঁটাইয়ের বিষয়ে যে ধরনের ইস্যুগুলো এখন চলতেছে সেটা সঠিকভাবে অ্যাড্রেস করা হয়। অ্যাক্সেস টু ফাইন্যান্স যদি না হয় তাহলে কিন্তু আমি কোনোভাবে আপনার এই কমপ্লায়েন্সের জন্য কমপ্লায়েন্স হতে পারবো না। মাননীয় মন্ত্রী মহোদয়রা যদি অ্যাকশনটা কত দ্রুত নিতে পারে সেই জায়গাতে, এবং আমাদের প্ল্যানটা যদি অ্যাকুরেটলি হয়, সেখান থেকে আমরা হয়তো বা এটা একটা সলিউশনে আনতে পারবো। সবচেয়ে টাফেস্ট সিটিভি হচ্ছে আপনার ট্যানারি সিটিভি। এটা টেক্সটাইলের মতো এত ইজি সিটিভি না। যেখানে আপনার মেন প্রবলেমটা হচ্ছে সলিড ওয়েস্ট। হাজারিবাগে ছিল, তার ফলে তার কনসিকুয়েন্সটা কি আমরা জানি, বুড়িগঙ্গার কি হয়েছে। তো আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সি ধলেশ্বরী বিকামিং সেকেন্ড বুড়িগঙ্গা। দেশের চামড়া শিল্পের 10 লাখ শ্রমিকের অধিকার পরিস্থিতি, যথাযথ মজুরি, স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা সহ নানা সংকট ও উত্তরণের রূপরেখা তুলে ধরেন বিশেষজ্ঞরা। সামগ্রিক শিল্পটাকে সাস্টেইন করতে হবে এবং সবাইকে সম্পৃক্ত করে সাস্টেইন করতে হবে, যেন সবাই যেন ফলটা পায়। পোলট্রি ফিড কিংবা ফার্টিলাইজার কিংবা ট্যালো কিংবা পেভমেন্ট টাইলস আছে, জেলেটিন আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ট্যানারি সলিড ওয়েস্টের বাই প্রোডাক্ট এবং প্রত্যেকটারই বিশাল মার্কেট রয়েছে যদি আমরা এটাকে ট্যাপ ইন করতে পারি। Social and environment compliance are not two different coins. They are two sides of the same coin, and environment compliance affects people and social compliance affects environment. People are not willing to buy leather just for the sake of buying cheap leather. They want products that are based under product produced under proper conditions. সমস্ত সমাধান অবশ্যই রাষ্ট্র নিবে, রাষ্ট্র নেওয়া উচিত। এরা সংসদ নিবে, মাননীয় প্রধানমন্ত্রী নিবে, মাননীয় মন্ত্রী নিবে, শুধু সঠিকভাবে যদি আপনারা সেটা উপস্থাপন করতে পারেন। দোষারোপ ও দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে চামড়া শিল্পের টেকসই অগ্রযাত্রা অর্জনে ঐক্যবদ্ধ প্রয়াসে জোর দেন পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম এবং প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি, নানা বিষয় নিয়ে নানা বিষয় উঠে এসছে, আর সবারই কিন্তু একটি লক্ষ্য, এই ইন্ডাস্ট্রিটা ভালো হোক, ভালোভাবে চলুক। কারণ গার্মেন্টস সেক্টরের পরেই এমন একটি সেক্টর যেটাকে আমরা বাংলাদেশে একটা ভালো অবস্থানে নিতে পারি। অনেক ধরনের আমাদের সমস্যাও আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু একটি লক্ষ্য, এই সেক্টরটা সামনে আরও যেন ভালো হয় এবং একটা ফলপ্রসূ একটা ইন্ডাস্ট্রি হিসেবে এটা যেন এস্টাবলিশড হয় অ্যাজ এ কমপ্লিট প্যাকেজ। যে এই ইন্ডাস্ট্রিটা আমরা মানে হাজারিবাগ থেকে হেমায়তপুরে নিলাম, আমরা পলিউশনটাকে কমানোর জন্য বা একটা নতুন প্ল্যাটফর্মে এটাকে একটা আপগ্রেড করার জন্য বা ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রি করার জন্য, সেটাকে আমরা কিন্তু করতে পারিনি। কিন্তু আমরা সেই ইমপ্রেশনটাকে ডাউন করেছি। ট্র্যাক্টর করে অনেক সমস্যা আছে। আর সবচেয়ে বড় কথা, বর্তমান সরকার এনভায়রনমেন্টকে খুব প্রায়োরিটি দিচ্ছে। ইন দ্য ফার্স্ট হয়েছে, বর্তমান সরকার ওই ব্যাড প্র্যাকটিসগুলো করবে না, এই ব্যাপারে আমরা ডিটারমাইন্ড। সুতরাং আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি সঠিকভাবে আসেন তাহলে একটা সলিউশনের
রাস্তা তৈরি হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নকারী ওশি ফাউন্ডেশন, বিলস, গণস্বাস্থ্য কেন্দ্র, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। নরসিংদী জেলার ঐতিহ্য সুমিষ্ট ও সুগন্ধি অমৃত সাগর কলা। জেলার উঁচু ও লালচে দোআঁশ মাটিতে বহু বছর ধরে এই কলার ফলন হয়ে আসছে। কৃষকদের দাবি, কোনো ধরনের রাসায়নিক ছাড়াই প্রাকৃতিকভাবে পাকানো এই কলার রয়েছে অপার অর্থনৈতিক সম্ভাবনা। তবে সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগারের অভাবসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছেন তারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কলা বিদেশে রপ্তানি করে বিপুল আয় সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যতদূর চোখ যায় মাঠ জুড়ে সবুজের সমারোহ। নরসিংদী, শিবপুর, মনোহরদী, বেলাবো সহ বিস্তীর্ণ এলাকার প্রধান ফসল এই কলা। নাম তার অমৃত সাগর। এখানকার উঁচু আর লালচে দোআঁশ মাটি এই কলা চাষের জন্য এতটাই উপযোগী যে এটি এখন এই অঞ্চলের হাজারো মানুষের আর্থসামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমরা যে আইডিয়া করি 30-35 বছর 40 বছর যাবত আমরা করি। প্রধান ফসল কলা। কলা শিলমাটিতে কলা, এটা হচ্ছে অর্থকরী ফসল। 80% কৃষকই কলা করে, আর বাকি যারা আছে সবজি, ধান কম। অমৃত সাগর কলা ঘিরেই রয়েছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় প্রবাসী বাংলাদেশিদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও নরসিংদীর কলা চাষিরা উন্নত চারার অভাব এবং সংরক্ষণের সংকটে ভুগছেন। মুখোমুখি হচ্ছেন নানা সংকটের। গাছ পচে যায়, তখন আমার পচে যায়, তারপরে আমরা সারটার যেগুলি আছে সেগুলি অনেক দাম, আমরা কষ্ট হয় করতে। কৃষি বিভাগ কি কয়? তারা আসে না দেখতে? তারা আসে, তারা অনেক পরীক্ষা টরীক্ষা করলে তারপরে কাজ হয় না। রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উপায়ে পাকানো হয় এই কলা। এই যে এটা কোনো মেডিসিনের কোনো ইয়া হইতাম না, পুরাটা হিটে। হ্যাঁ, পুরাটা হিটে। এই দেখেন তুষ না? হ্যাঁ, তুষ। তুষ দিয়ে তাপ দেন। আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এখন সময়ের দাবি। সারা পৃথিবীতেই ঐতিহ্যের আলাদা মূল্য আছে। আমরা যদি নরসিংদীর এই অমৃত সাগর কলার ঐতিহ্য মূল্যকে যুক্ত করতে পারি, তাহলে এর অর্থ বা সুফল আসবে কৃষকের ঘরে। প্রয়োজন গবেষণা এবং কলা চাষের আধুনিকায়ন করা। নরসিংদীর শিলমান্দি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। পথশিশু ও রিকশা চালক সহ দুস্থদের জন্য ফল উৎসব করেছে গুলশান সোসাইটি। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সুবিধা বঞ্চিতদের মাঝে ফল বিতরণ করেন সোসাইটির সদস্যরা। নানা রকম মৌসুমি ফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। লায়লা নওশিনের রিপোর্ট। যে কোনো সংকটে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার ধারাবাহিকতা এবার মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। উৎসবে পথশিশু সহ সুবিধাবঞ্চিতদের মাঝে গ্রীষ্মের নানা রকম ফল বিতরণ করেন আয়োজকরা। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবতাবোধ থেকে এই আয়োজন বলে জানান উৎসবের উদ্যোক্তারা। আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের কিন্তু প্রতি আমরা যে দয়া দেখাচ্ছি সেটা না, কিন্তু অনুগ্রহ না, এটা তাদের অধিকার, এবং সেই অধিকারকে আমরা স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রচেষ্টাটা। এই দুর্দিনে যাদের অল্প আয়ের মানুষ, তারা এই আম, কাঁঠাল, আনারস এগুলো কিনে অনেক সময় খেতে পারে না। এই উপলব্ধি থেকে আমাদের হৃদয়ের টান থেকে আমরা এই ক্ষুদ্র আয়োজন করেছি। বিভিন্ন ধরনের ফলমূল নিয়ে আয়োজনে অংশ নেন সোসাইটির সদস্যরা। আমরা চাই পুরো গুলশান, বনানী এবং অন্যান্য সোসাইটির সব মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই উদ্যোগে নেমে আসে। Let us try to make the world a better place by at least giving them a moment of happiness by sharing the fruits we have with us. ফলমূল পেয়ে আনন্দিত সুবিধাবঞ্চিত মানুষ। আম পেয়েছি, কলা পেয়েছি, আনারস পেয়েছি, কাঁঠাল পেয়েছি। এতগুলো ফল কখনো পাইনি, আর এখানে আমাদের ফ্যামিলিরা সবাই মিলে খাবে, ভালো আনন্দ লাগতেছে। আমার ফল পাই অনেক ভালো লাগতেছে। আমার বোন, আমি, আমার বাবা মা সবাই খাবো, সবাই মিলে খাবো, অনেক ভালো লাগতেছে। দুস্থদের জন্য গুলশান সোসাইটির ফল উৎসবের মতো উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অস্ত্র নয়, উন্নয়নের মাধ্যমে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দল জনতার দলের নেতাকর্মীরা। সীমান্তে ভারতীয় আগ্রাসন ও পানি সন্ত্রাস শিরোনামে আলোচনায় তারা বলেন, বৈশ্বিক অস্থির অবস্থায় নিজেদের লাভ হয় এমন সিদ্ধান্ত নিতে হবে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ রাজনীতি করার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
জাতীয় প্রেস ক্লাবে জনতার দলের আলোচনায় বক্তারা বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের আগে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করতে হবে। দেখতে হবে এই প্রকল্প যেন ভবিষ্যতে গলার কাটা না হয়। বক্তারা দারিদ্র্য দূরীকরণ, কৃষি উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করে আসলেন, আমরা দেখব এটাতে আমাদের কি প্রাপ্তি। তবে দুটো বিষয় আসছে, আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে 4.5 জেনারেশন মাল্টিরোল এয়ারক্রাফট লাগবে। একটা প্রস্তাব চীন দিয়েছে, বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না করিডোর। এই করিডোর করলে আমরা উপকৃত হব। সম্প্রতি সরকার ঘোষণা করেছে পদ্মা ব্যারেজ নিজস্ব অর্থায়নে বাংলাদেশের সর্ববৃহৎ প্রজেক্ট। আমার লেখাপড়া বলছে এটি বাংলাদেশের জন্য গলার ফাঁস হতে যাচ্ছে, যেমন ফারাক্কা ভারতের জন্য গলার ফাঁস। সরকারকে অনুরোধ করব, এত বড় প্রজেক্ট এই গরিব দেশের টাকা থেকে করবেন, এটা যেন গলার কাটা না হয়। গোলামি যে মেন্টালিটি আমাদের ভিতরে ঢুকে গেছে, এই গোলামিটাকে বার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই গোলামিটাকে বার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা একটা স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়ানো একটা জাতিকে পরিণত করতে পারবো না। ঐক্যবদ্ধভাবে ইতিবাচক রাজনীতির আহ্বান জানান তারা। ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করি। রাজনীতি মানে আগুন জ্বালো, রাজনীতি মানে বঙ্গভবন দখল করো, রাজনীতি মানে এটা ঘেরাও করো, ওই রাজনীতি নয়। একটা গঠনমূলক রাজনৈতিক দল গড়ার লক্ষ্যেই জনতা দলের সৃষ্টি হয়েছে। রিজিওনাল অবস্থার মধ্যেও আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে আমরা কি অ্যাডভান্টেজ পেতে পারি এবং আমাদের অ্যাপ্রোচগুলি কী হবে। আলোচনা শেষে দলে যোগ দেওয়া নতুনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরও রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় অলিমিয়ার টেক এলাকায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেছেন স্থানীয় মোহাম্মদ ইব্রাহিম সহ প্রভাবশালীরা। ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের নির্দেশনা এবং মামলা চলমান থাকা সত্ত্বেও প্রভাবশালী চক্রটি পেশিশক্তি খাটিয়ে জমি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এ ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার এই জমি নিয়ে শামসুন্নাহার মেরির পরিবার ও রাজা মিয়ার পরিবারের বিরোধ চলছে। জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মামলাও চলছে আদালতে। সরজমিনে দেখা যায়, আদালতের রায় না হওয়া পর্যন্ত জমিটির অবস্থার পরিবর্তন না করার অস্থায়ী নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করে রাজা মিয়াদের নিয়োগকৃত আম মুক্তার, মোহাম্মদ ইব্রাহিম ও তার সহযোগীরা। আমরা জানি যে এই বাড়িটা ওসির বাড়ি, শুরু থেকে আমরা এটা শুনে আইছি। এই ইদানিং কিছুদিন যাবত যে এরা দেখি এরা নতুন করে দখল করার লেগে আসছে। 5 আগস্টের পরে থেকে কিছু লোক আইসা দাবি করতেছে এখানে নাকি তাদের সম্পত্তি আছে। শামসুন্নাহার মেরি জানান, জমিটি 1980 সালে কেনার পর থেকে ভোগ দখল করছেন তারা। আমার বাচ্চাগুলো যেন ভালো থাকে, আমার কেউ নেই। একজন ছিল, সে হারাই গেল, আমার নেই কেউ। আমি একা, একা আছি আমি। ওরা যে একসাথে লোক আসছে, 200, 300, 400 করে লোক, আমি তার লোক ভাড়া করে আনতে পারি না। পুলিশ জানিয়েছে, আদালতের স্থিতাবস্থা থাকায় এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন তারা। আদালতে বিচারাধীন একটা দেওয়ানি মামলা আছে ওই জমি সংক্রান্তে, এবং তারপরেও এবং আদালতের একটা নিষেধাজ্ঞা আছে যে কেউ যেন অনধিকার প্রবেশ না করে যতদিন না মামলার ঘটনা নিষ্পন্ন না হয়। তো তারপরেও একটা পক্ষ নাকি সেখানে যায় এবং যাওয়ার পরে নির্মাণ কাজ করার চেষ্টা করে। অভিযোগ পেয়ে পুলিশ সেখানে যায়, তৎক্ষণাৎ হাতে নাতে একজনকে গ্রেপ্তার করে এবং পরবর্তী সময়ে আরও 6 জনকে গ্রেপ্তার করে। আইনগত ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের বিষয়ে কথা বলতে ইব্রাহিম ও তার পক্ষের লোকজনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিদ্যমান প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত অংশীজন সংলাপে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সীমাবদ্ধ করা হয়নি। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকারি বেসরকারি অংশীজনদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভাপতিত্ব করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি, আইনি সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে এসেছে রবির কর শীর্ষক অনুষ্ঠান হয়েছে। মঞ্জুভাস যূথবদ্ধ আবৃত্তি প্রয়াসের এই আয়োজনে ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সুলতানা হিমুর রিপোর্ট। কবিতা গান আর কথা মেলায় অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আয়োজন এসেছে রবির কর। মানুষের প্রাণের ঠাকুরে মঞ্জুভাস যূথবদ্ধ আবৃত্তি প্রয়াসের প্রথম এই আয়োজন হয় ছায়ানট মিলনায়তনে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বিষয়ে কথামালা উপস্থাপন করেন অভিনেত্রী আফসানা মিমি ও অভিনেতা শাহিন খান। ব্রাহ্মণ ভট্টনারায়ণের এক উত্তর পুরুষ জগন্নাথ কুশারী একদিন যশোর খুলনার প্রমত্তা ভৈরব নদে বজরা ভাসান। ঝড়ের কবলে পড়ে বজরা, মাঝিরা নোঙর করে খুলনার দক্ষিণ ডিহির কেয়াতলা ঘাটে। দুর্যোগের রাতে জগন্নাথ কুশারী আশ্রয় নেন রায় চৌধুরী বাড়িতে। সংকটময় মুহূর্তে মানবিকতা, নারী স্বাধীনতা, প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর প্রাসঙ্গিকতা নিয়ে কথামালা উপস্থাপন করেন আবৃত্তিকার ও সঙ্গীত শিল্পীরা। নানান সময়ে কবিকে আমাদের থেকে আলাদা করবার চেষ্টা ছিল, বর্তমানেও তা অব্যাহত। তাই আমরা আমাদের প্রথম অনুষ্ঠানে আশ্রয় খুঁজেছি রবীন্দ্রনাথেই। এসেছে রবির কর অনুষ্ঠানটি গ্রন্থনা করেন ইকবাল খোরশেদ। প্রযোজনায় ছিলেন নাইলা তারান্নুম চৌধুরী। কোন সমুদ্র পারে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বেঙ্গল ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ডায়ালগ ইন কো এক্সিস্টেন্স শেপিং ইনক্লুসিভ পাবলিক স্পেস ইন দ্য বেঙ্গল ডেল্টা বিষয়ে প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত প্রদর্শনী চলবে 25শে জুলাই পর্যন্ত। প্রদর্শনীতে দেখানো হয়েছে কিভাবে নারীবাদী নৈতিকতা, জলবায়ু সংবেদনশীল নকশা এবং জনসম্পৃক্ততা একসাথে কাজ করে বঙ্গ বদ্বীপ আরও অন্তর্ভুক্তিমূলক জনপরিসর গড়ে তুলতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে জিয়া মেমোরিয়াল পোস্টার প্রতিযোগিতার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ AEB। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভাবনা শিরোনামে প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে উদ্ভাবনী ধারণা ও প্রকৌশল ভিত্তিক সমাধান তুলে ধরেন। প্রদর্শনী উদ্বোধন করেন AEBর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহরিন ইসলাম তুহিন। সে সময় ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন, প্রকৌশলী আতিকুল ইসলাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিয়াজ হাসান খন্দকার, জিয়া মেমোরিয়াল পোস্টার প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আতিকুর রহমান এবং অন্যরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ৯২০ ছাড়িয়েছে। নিখোঁজ ৫১,০০০-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার ও ত্রাণ কাজে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ। উদ্ধারকারীরা জানিয়েছেন শুক্রবারও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের আর্তনাদ শোনা গেছে। এবারে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। প্রস্তাবিত বাজেটে মুদি দোকান, রেস্তোরাঁ সহ 16 ধরনের খাতকে ভ্যাট ও করের আওতামুক্ত রাখা এবং কর আইন 216 রহিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটি বলেছে এই সিদ্ধান্ত কার্যকর হলে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যাট কর্মকর্তাদের দ্বারা ব্যাপক হয়রানির শিকার হবেন। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতে চরম নৈরাজ্য সৃষ্টি হতে পারে। রাজধানীর মগবাজারে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় সংগঠনের মহাসচিব মোহাম্মদ জহিরুল হক ভুইয়া সহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা ছিলেন।
ফেনীতে এক রাতে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম ও ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজ কুঞ্জুরা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী বিবি কুলসুমা এবং নিজ কুঞ্জুরা গ্রামের আবু তাহেরের ছেলে জুবায়ের পারভেজ। ফেনীর পুলিশ সুপার জানান, বিবি কুলসুমের হাত পা বাঁধা মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে জুবায়ের পারভেজের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয় বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে। নিহত জুবায়ের পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় 25টি মামলা রয়েছে। দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে 3 দিনব্যাপী ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস অনুষ্ঠান হয়েছে। রাজধানীর একটি কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠান হয়। দেশের সরকারি বেসরকারি 30টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন। অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জাতিসংঘের আদলে বিতর্ক, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং জনসম্মুখে বক্তব্য প্রদানের সক্ষমতা প্রদর্শন করেন। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। রংপুরে সেনাবাহিনীর 3 দিনব্যাপী গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল ABM ফয়সাল বাতেন। উপস্থিত ছিলেন রংপুর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, গলফ ক্লাবের নির্বাহী কমিটির সদস্য সহ অন্যরা। টুর্নামেন্টে রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব ছাড়াও পুরুষ, নারী, জুনিয়র ও সাব জুনিয়র ক্যাটাগরিতে দেশের বিভিন্ন গলফ ক্লাবের গলফাররা অংশ নিচ্ছেন। এবারে খেলার খবর। বিশ্বকাপে গ্রুপ এল থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করতে রাতে একই সময় মাঠে নামছে ইংল্যান্ড, পানামা এবং ক্রোয়েশিয়া, ঘানা। ম্যাচ দুটি শুরু হবে রাত 3টায়। প্রথম 2 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। তাই পানামার বিপক্ষে জয় পেলেই গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকবে ইংলিশদের সামনে। তবে ড্র করলেও তাদের নক আউটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল। অন্যদিকে ক্রোয়েশিয়া ও ঘানার লড়াই হতে যাচ্ছে গ্রুপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। ঘানার ঝুলিতে 4 পয়েন্ট আর ক্রোয়েশিয়ার 3, ফলে দুই দলের লক্ষ্যই জয় নিশ্চিত করে শেষ 32-এ জায়গা করে নেওয়া। গ্রুপ কের শেষ ম্যাচে রোববার ভোর 5:30টায় একই সময় মাঠে নামছে পর্তুগাল, কলম্বিয়া এবং কঙ্গো উজবেকিস্তান। নকআউট পর্বের ভাগ্য নির্ধারণে 2 ম্যাচই হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। পর্তুগাল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে কলম্বিয়ার বিপক্ষে ইতিবাচক ফলের বিকল্প নেই। একই সময় কঙ্গোর বিপক্ষে লড়বে উজবেকিস্তান। গ্রুপ কের 4 দলের ভাগ্য নির্ধারণ হবে এই 2 ম্যাচের ফলের মাধ্যমে। বাংলাদেশের পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির তহবিল বন্ধ ও আইসিসির টুর্নামেন্টগুলো থেকে বাদ দিতে আইসিসিকে চিঠি দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে সভাপতির পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বুলবুল গত সপ্তাহে আইসিসির কাছে 14 পৃষ্ঠার চিঠি পাঠান। সেখানে তিনি সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। আইসিসি বুলবুলের পাঠানো চিঠির বিষয়টি বিসিবিকে অবহিত করেছে। জবাবে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে নিজেদের অবস্থান তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছে। তবে বিসিবিকে আইসিসি চিঠির বিষয়টি জানানোর আগে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বুলবুল বলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ তিনি করতে পারেন না। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের, বললেন প্রধানমন্ত্রী। সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যায় নারীসহ গ্রেফতার 2, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে আইনি ব্যবস্থা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 7ম আসরের নিবন্ধন শুরু, শুদ্ধ বাংলার চর্চাকে আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা। টেকসই উন্নয়নে চামড়া শিল্প শ্রমিকের অধিকার ও ভালো কর্মপরিবেশে গুরুত্বারোপ, এসডিজি অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। এবং নরসিংদীর অমৃত সাগর কলায় দেশের অর্থনীতির অপার সম্ভাবনা, উন্নত চারা ও সংরক্ষণে বিশেষায়িত হিমাগারের অভাবে চ্যালেঞ্জ।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।